নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই ভিডিওটা আজকের একদমই স্কিপ করবেন না, কারণ যা আমি এখন বলতে যাচ্ছি সেটা শুনলে আপনি বুঝবেন কেন ভোটের দিন সকাল থেকেই বুথে বুথে আগুন জ্বলতে পারে। সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছেন, সবাই বলছে বাহ কি দারুণ সিদ্ধান্ত, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো এই দারুণ সিদ্ধান্তটা আসলে একটা টাইম বোম। ভোটের মাত্র দুদিন আগে, হ্যাঁ বন্ধুরা, ভোটের মাত্র দুদিন আগে নাম তুলে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। শুনতে কিন্তু ভালো লাগছে, তাই না? কিন্তু একটু ভালোভাবে ভাবুন, সেই নাম কি পোলিং অফিসারের হাতের তালিকায় থাকবে? না থাকলে কি হতে পারে? বুথে দাঁড়িয়ে কেউ যদি বলে আমার নাম আছে আর অফিসার যদি বলে না নেই, তখন কি হবে সেই বুথে? দাঙ্গা নাকি প্রশাসনিক বিপর্যয়, নাকি দুটোই হবে? আজকের ভিডিওতে আমরা এক এক করে সব প্রশ্নের কিন্তু উত্তর খুঁজব, তথ্য দিয়ে, যুক্তি দিয়ে এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, একটা সহজ প্রশ্ন দিয়েই শুরু করি। আপনি যদি একটি পরীক্ষা দিতে যান এবং পরীক্ষা হলে ঢুকতে গিয়ে দেখেন আপনার নাম রোল শিটে নেই, তখন আপনি ঠিক কি করবেন? প্যানিক করবেন, অফিসে দৌড়বেন, মাথায় হাত দিয়ে হয়তো বসে পড়বেন। ঠিক এই অনুভূতিটাই হয়েছে পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ মানুষের, কারণ তাদের নাম ভোটার তালিকা থেকে গায়েব। এখন কথা হলো, এই তালিকা থেকে নাম বাদ পড়ে কিভাবে? এটা বোঝার জন্য একটু পেছনের দিকে আমাদের কিন্তু যেতে হবে। এনআরসি অর্থাৎ নাগরিক পঞ্জি, আসাম থেকে শুরু হয়েছিল এই প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যারা নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারেনি তাদের নাম সন্দেহজনক ভোটার বা ডি ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপর ফরেনার্স ট্রাইব্যুনালে তাদের বিচার হয়েছে। এই মানুষগুলো কিন্তু ভোটার তালিকায় নেই, অর্থাৎ তারা ভোট দিতে পারছেন না। কিন্তু এখানে আসল প্রশ্ন হলো, এই মানুষগুলো ঠিক কতজন? সরকারি হিসাব বলছে প্রায় 27 লক্ষ। হ্যাঁ বন্ধুরা, 27 লক্ষ মানুষ। কিন্তু এটা একটা শহর নয়, এটা একটা ছোট দেশের জনসংখ্যার সমান। এবার ভাবুন, এই 27 লক্ষ মানুষের মধ্যে কতজন সত্যিকারের ভারতীয় নাগরিক আর ঠিক কতজন বাংলাদেশি? কতজন শুধু কাগজপত্রের অভাবে আটকে রয়েছেন? এই প্রশ্নের উত্তর না জেনেই কিন্তু চলছে এই পুরো প্রক্রিয়াটা। এবং এর মাঝেই এলো সুপ্রিম কোর্টের সেই অবিস্মরণীয় ঐতিহাসিক নির্দেশ, সংবিধানের 142 ধারা। এই ধারার নাম কি শুনেছেন আপনারা? না শুনলে সমস্যা নেই, আজকে আমি আপনাদের এই ধারা সম্পর্কেও অবগত করব। এই ধারায় সুপ্রিম কোর্টকে একটি বিশেষ ক্ষমতা দেওয়া আছে। ক্ষমতা হলো সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট যে কোনো ধরনের নির্দেশ দিতে পারে, মানে আইনের বাইরে গিয়েও। বলতে পারেন এটা সুপ্রিম কোর্টের একটা ওয়াইল্ড কার্ড। এই ওয়াইল্ড কার্ড ব্যবহার করে সুপ্রিম কোর্ট বলছে, যে মানুষ ট্রাইব্যুনালে গিয়ে প্রমাণ করতে পারবেন যে তিনি ভারতীয় নাগরিক, তিনি ভোটের মাত্র দুদিন আগেও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এবং ভোটও দিতে পারবেন। এটা পড়তে বা শুনতে কিন্তু দারুণ লাগছে। আহা, কত মানবিক আমাদের সুপ্রিম কোর্ট, কতই না সহানুভূতিশীল আমাদের সুপ্রিম কোর্ট। কিন্তু বন্ধুরা একটু দাঁড়ান, একটু ঠান্ডা মাথায় ভাবুন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ঠিকই, কিন্তু এই নির্দেশ বাস্তবে কিভাবে কাজ করবে সেটা কি একবারও কেউ ভেবেছেন? এখানেই হলো আসল সমস্যা। তিনটি বড় প্রশ্ন আছে এই নির্দেশ নিয়ে। নাম্বার 1, কতজন এই সুযোগ পাবেন? নাম্বার 2, সেই তথ্য কি সময় মতো পোলিং অফিসারের কাছে পৌঁছতে পারবে? নাম্বার 3, যদি না পৌঁছয় তাহলে ভোটের দিন ঠিক হবেটা কি? বন্ধুরা, এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনারা একটু বিরতি নিন, এক গ্লাস চা খান, কারণ এরপরে আমি যা বলবো সেটা আপনার মাথা ঘুরিয়ে দেবে। আগে হ্যাঁ, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব এখনই করুন, কারণ এই ধরনের ভিডিও আপনারা আর কোথাও কিন্তু পাবেন না। এখন চলুন কিছু সংখ্যা দেখি, কারণ সংখ্যা কিন্তু মিথ্যে কথা বলে না। মোট কতজনের নাম তালিকা থেকে বাদ গেছে? 27 লক্ষ। এই 27 লক্ষের মধ্যে কতজন ট্রাইব্যুনালে যেতে পারবেন? খুবই সীমিত সংখ্যক মানুষ। এরপরে আসি, এই ট্রাইব্যুনাল কতটা দ্রুত কাজ করে। আসুন একটু হিসাব করি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কটা ট্রাইব্যুনাল সক্রিয় আছে? প্রতিটা ট্রাইব্যুনালে প্রতিদিন কটা কেস নিষ্পত্তি করতে পারবে? ভোটের আগে হাতে আর কতদিন সময় আছে? এই হিসাব যখন করবেন তখন দেখবেন যে বড় জোর 10,000 থেকে 15,000 মানুষ এই সুযোগ পাবেন।
হ্যাঁ বন্ধুরা, 27 লক্ষের মধ্যে মাত্র 10 থেকে 15,000 মানুষ। এটা কত পার্সেন্ট জানেন? 0.007%। মানে প্রতি 10,000 জনের মধ্যে মাত্র একজন। বাকি 9,999 জন তারা কি করলো? তারা এই ভোটে অংশই নিতে পারবেন না। তাহলে এই নির্দেশ দিয়ে ঠিক লাভটা কি হলো আর ক্ষতিই বা কার হলো? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে চলুন বুঝি আসল যন্ত্রণাটা ঠিক কোথায়। এখন আমরা সেই মূল জায়গায় আসছি, যেটার জন্য এই ভিডিওর শিরোনাম রাখা হয়েছে নতুন ঝামেলা। প্রথম সমস্যা কি না, ম্যাথ কপি। ভোটের 5 দিন আগে প্রতিটা বুথে পাঠানো হয় ম্যাথ কপি। এটা হলো সেই তালিকা যেখানে কার নাম কোন সিরিয়ালে আছে তা সব লেখা থাকে। পোলিং অফিসার এই কপি দেখে ভোটারকে কিন্তু চিনে নেন। ভোটার এলে তালিকায় টিক দেন, এটাই সিস্টেম। এখন ভোটের 2 দিন আগে যদি নতুন নাম যোগ হয়, সেই আপডেটের তালিকা কি 5 দিন আগে পাঠানো পুরনো কপিতে থাকবে? একদমই নয়। তাহলে বন্ধুরা, পোলিং অফিসার জানবেন কিভাবে যে এই ভোটারটা বৈধ কিনা? দ্বিতীয় সমস্যা, ডিজিটাল আপডেট কি সম্ভব? আপনারা বলতে পারেন, আরে ভাই এখন তো ডিজিটাল ইন্ডিয়া, অনলাইন আপডেট হয়েই যাবে। কিন্তু বাস্তবটা একবার দেখুন। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে, সুন্দরবনে, পাহাড়ে, জঙ্গলমহলে কতটা বুথে সিকিউর ইন্টারনেট সংযোগ থাকতে পারবে? ভোটের দিন সকালে যদি নেট কানেকশন না থাকে, যদি সার্ভার ডাউন থাকে, তখন পোলিং অফিসার ঠিক কি করবেন? তিনি তার সামনে থাকা পুরনো তালিকাটাই দেখবেন। আর সেই তালিকায় যদি নতুন ভোটারের নাম না থাকে, তিনি ওই ভোটারকে ঢুকতে দেবে না। তখন সেই ভোটার ঠিক কি করবেন? তিনি সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে এসছেন, ট্রাইব্যুনালের সার্টিফিকেটও সাথে আছে, তবুও তাকে ঢুকতেই দেওয়া হচ্ছে না। তিনি কি তাহলে চুপ করে ভোট না দিয়ে পালিয়ে যাবেন? আপনি যদি সেই জায়গায় থাকতেন তাহলে আপনি কি চুপ করে যেতেন? তৃতীয় সমস্যা, বুথে অশান্তি। এরকম পরিস্থিতিতে যা হওয়ার কথা তাই হবে। সেই ভোটার তার পরিবার নিয়ে এসেছেন, পাড়ার লোক নিয়ে এসেছেন, রাজনৈতিক কর্মীরা পাশে আছেন, আমার নাম আছে আমাকে ঢোকাও, না তালিকায় নেই ঢুকতে পারবেন না। ধাক্কা ধাক্কি থেকে শুরু করে মারামারি, মারামারি থেকে বুথ ক্যাপচারের চেষ্টা, এবং তারপর পুলিশ ডাকা হবে, কেন্দ্রীয় বাহিনী ডাকা হবে, এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে হয়তো সেই বুথের ভোট গ্রহণই বন্ধ হয়ে যাবে। এবং এটা একটা বুথে হবে না। যদি এই নির্দেশের সুযোগ নিয়ে 10,000 মানুষও আসেন এবং তাদের মধ্যে যদি 5,000 মানুষের নামও তালিকায় না থাকে, তাহলে 5,000 বুথে এইরকম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। চতুর্থ সমস্যা, রিপোলিং। বুথে বুথে যদি বিশৃঙ্খলা হয়, ভোট গ্রহণ বন্ধ হয়, তাহলে সেখানে নতুন করে ভোট নিতে হবে। এটাকে বলে রিপোলিং। নতুন তারিখ ঠিক করা, নতুন করে নিরাপত্তা ব্যবস্থা করা, নতুন করে পুরো প্রশাসনিক যন্ত্রকে স্টার্ট করা, এতে কতই না খরচ হবে, কত মানুষের সময় নষ্ট হবে। এবং সবচেয়ে বড় কথা হলো, রিপোলিং এর দিন পরিস্থিতি আরো খারাপও হতে পারে, কারণ ততক্ষণে দুই পক্ষই কিন্তু আরো সংগঠিত হয়ে যায়। এখন একটু ট্রাইব্যুনালের ভেতরে ঢুকি, কারণ গোটা বিষয়ের কেন্দ্র এই ট্রাইব্যুনালেই আছে। ট্রাইব্যুনাল কিভাবে কাজ করে? একজন মানুষকে নোটিশ দেওয়া হয়, তিনি ট্রাইব্যুনালে হাজির হন, নথিপত্র জমা দেন, সাক্ষ্য দেন, তারপর রায় হয়। এই প্রক্রিয়ায় গড়ে কতদিন লাগে একটা কেসকে নিষ্পত্তি করতে? কখনো মাসখানেক, কখনো আবার বছর খানেক। অনেক কেস আছে যেগুলো 5-7 বছর ধরে এখনো কিন্তু চলছে। এখন ভোটের আগে হাতে মাত্র কয়েক সপ্তাহ, এই সময় কতটা কেস নিষ্পত্তি হবে? আর যদি নিষ্পত্তি হয়, সেই রায়ের কপি নির্বাচন কমিশনের কাছে কিভাবেই বা পৌঁছাবে? নির্বাচন কমিশন থেকে তা কিভাবে সংশ্লিষ্ট বুথের পোলিং অফিসারের কাছে যাবে? এই পুরো চেনটাই কি দুদিনে সম্পন্ন হওয়া সম্ভব? বাস্তব উত্তর হলো একেবারেই নয়, প্রায় অসম্ভব। তাহলে সুপ্রিম কোর্ট কি এই বাস্তবতাটা জানেন না? অবশ্যই জানে। তাহলে কেন এই নির্দেশ দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকটাই জটিল এবং অনেকটাই রাজনৈতিক। এখন আসি রাজনীতির কথায়, কারণ এই পুরো বিষয়টা রাজনীতিবিহীন একেবারেই নয়। বিজেপির অবস্থান কি না, বিজেপি বলবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে হয়, আমরা আইনের শাসনে বিশ্বাসী, যারা বৈধ নাগরিক তারা ভোট দিক। কিন্তু একটু ভেতরে তাকালে দেখবেন বিজেপির কাছে এই বিশৃঙ্খলা আসলে সুবিধারই, কারণ বিশৃঙ্খলা হলে নির্বাচন কমিশনের সমালোচনা হবে এবং সেই সমালোচনার তীর শেষ পর্যন্ত রাজ্যের শাসক দলের দিকেই যাবে।
তৃণমূলের অবস্থান কি? না তৃণমূল বলবে এই নির্দেশ ভালো, বাংলার মানুষের অধিকার রক্ষা হচ্ছে, কিন্তু প্রশাসনিক বিশৃঙ্খলা হলে তারাই বেশি বেকায়দায় পড়বে, কারণ রাজ্যে তারাই ক্ষমতায়, আইন শৃঙ্খলার দায়িত্বই তাদের। নির্বাচন কমিশন কি বলছে? নির্বাচন কমিশন বলছে আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলব, কিন্তু কিভাবে মানবে, কোন পদ্ধতিতে মানবে, সেই ব্যাখ্যা কিন্তু এখনো স্পষ্ট নয়। বন্ধুরা, এই তিনটি পক্ষের মধ্যে আটকে আছে কে? না সাধারণ মানুষ। যে মানুষটা সত্যিকারের নাগরিক, যে মানুষটা সারা জীবন ট্যাক্স দিয়েছেন, সারা জীবন ধরে ভোট দিয়েছেন, কিন্তু আজকে একটা কাগজের অভাবে সিস্টেমের তিনি বাইরে, এই মানুষগুলোর জন্য কি কেউ সত্যিকারের ভাবছে? এখন প্রশ্ন হলো এর সমাধান কি? আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কিন্তু কথা বলছি না, আমরা শুধু সিস্টেমের দিক থেকে বলছি বাস্তবে কি হওয়া উচিত ছিল। নাম্বার 1, ভোটের কমপক্ষে 3 মাস আগে এই প্রক্রিয়া শুরু হওয়া উচিত ছিল, তাহলে ট্রাইব্যুনাল থেকে রায় পেয়ে তালিকায় নাম তুলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে কিন্তু ভোট দিতে পারতেন। নাম্বার 2, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো অবশ্যই দরকার ছিল, আরো বিচারক আরো স্টাফ লাগাতে হতো যাতে কেসগুলো দ্রুত নিষ্পত্তি হয়। নাম্বার 3, সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা, রিয়েল টাইম আপডেট, যাতে রায় হওয়ার সঙ্গে সঙ্গেই তালিকায় নাম যুক্ত হয়ে যায় এবং সব বুথে বুথে সেটা পৌঁছে যায়। কিন্তু এসব কি আদৌ হয়েছে? একদমই হয়নি, এবং এখন আর সময়ও একেবারে নেই। তাই বন্ধুরা, এই নির্দেশ ভালো উদ্দেশ্যে নেওয়া হলেও বাস্তবে এটা একটা অর্ধেক সমাধান হয়ে থাকলো, এবং অর্ধেক সমাধান অনেক সময় সমস্যার চেয়েও অনেক বড় সমস্যা কিন্তু তৈরি করে। তাহলে আজকের ভিডিওটার মূল কথা কি? নাম্বার 1, সুপ্রিম কোর্টের নির্দেশ মানবিক দিক থেকে কিন্তু ঠিকই আছে। নাম্বার 2, কিন্তু বাস্তবায়নের দিক থেকে এটা একটা বিশাল চ্যালেঞ্জ। নাম্বার 3, এই চ্যালেঞ্জ ভোটের দিন বিশৃঙ্খলার কারণ হতে পারে। নাম্বার 4, এবং সেই বিশৃঙ্খলার সবচেয়ে বড় শিকার হবেন সাধারণ মানুষ। ভোট হলো গণতন্ত্রের উৎসব, কিন্তু সেই উৎসবই যদি বিশৃঙ্খলায় পরিণত হয় তাহলে গণতন্ত্রেরই কিন্তু পরাজয়। আমরা চাই প্রতিটা বৈধ নাগরিকই ভোট দিতে পারুক শান্তিতে, সুশৃঙ্খল ভাবে, কোনো বচসা ছাড়া, কোনো বিশৃঙ্খলা ছাড়া। আপনি কি মনে করেন এই পরিস্থিতির সমাধান কিভাবে হওয়া উচিত? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কারণ এই তথ্য প্রতিটা বাঙালির মানুষের জানা দরকার, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।